বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় 14 ডিসেম্বর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ বললেন ডক্টর ইউনূস। এবং চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে। সাথে আছি আমি সৈয়দা ফারিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদের শুরুতেই থাকছে বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে বিশেষ আয়োজন দুর্জয় এ দেশ, দুর্জয় মাটি। পরাজয় নিশ্চিত জেনে ডিসেম্বরের এই দিনে পাকিস্তানি বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর ও আল শামস বাহিনীর সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতায় ঠান্ডা মাথায় গণহত্যা চালায়। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশ যাতে বুদ্ধিবৃত্তিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বিস্তারিত তাসনুবা ঐশীর ডেস্ক রিপোর্টে। 1971 সালের এই দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিক সহ অন্যান্য মেধাবী ব্যক্তিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে তাদের মরদেহ রাজধানীর রায়ের বাজার ও মিরপুর সহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায়। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন অধ্যাপক মুনির চৌধুরী, ডাক্তার ডালিম চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান, ডাক্তার ফজলে রাব্বি, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় গহুর ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমেদ, এস এ মান্নান, এএনএম গোলাম মুস্তফা, সৈয়দ নাজমুল হক ও সেলিনা পারভীন। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, কবি, শিল্পী, সাহিত্যিক ও অন্যান্য পেশাজীবীরা। তারা ছিলেন বাংলাদেশের হৃৎপিণ্ড, বাংলাদেশের হৃদয়, এবং তাদের মৃত্যু বাঙালি জাতির জন্য একটি বড় আঘাত। মুক্তিযুদ্ধে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 14 ডিসেম্বর বাংলাদেশের মানচিত্রে বাঙালিদের লাল রঙের প্রতীকের একটি বড় অংশ। ভোরের পাতা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বেজে ওঠে সুর। এরপর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা সহ দেশের গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর শেষে সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাজার হাজার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা। তাপমাত্রার পারদ নেমেছে 8 ডিগ্রিতে। ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমেল হাওয়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সকাল 8টার দিকে সূর্য উঁকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেল থেকে আরো কুয়াশার দাপট। এতে বিপাকে পড়ছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছে না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শনিবার সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা 85%। তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ।
সিরিয়ায় ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতনের পর বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ঝড় বয়ে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতির উপর। সেই ঝড়ো বাতাসের ছোঁয়া এসে লেগেছে আরব সাগরের তীরবর্তী দেশ ভারতেও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতনের পর বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। এর মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ঝড় বয়ে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতির ওপর। সেই ঝড়ো বাতাসের ছোঁয়া এসে লেগেছে আরব সাগরের তীরবর্তী দেশ ভারতেও। বলা হচ্ছে আসাদের পতনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের চাপ পড়তে পারে পরমাণু শক্তিধর রাষ্ট্রটিতে। যদিও আসাদ সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্পষ্ট নয়, তবে ভূ রাজনৈতিক সমীকরণে ভারতকেও টানা হচ্ছে এখানে। ইরানকে পশ্চিম এশিয়ার একটা শক্তি হিসেবে দেখা হয়, যা ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখে। কারণ পশ্চিমা মিত্র সৌদি আরব, ইসরায়েল ও তুরস্কের আধিপত্যকে চ্যালেঞ্জ করে আসছে ইরান। আর দক্ষিণ এশিয়ার ইরানের অন্যতম মিত্র হিসেবে প্রতিষ্ঠিত ভারত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা তালমিজ আহমেদ জানান, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে নিয়ে যায় তাহলে সেটা কোনোভাবেই ভারতের জন্য মঙ্গলজনক হবে না। মধ্যপ্রাচ্যে যদি ইরান দুর্বল হয়ে পড়ে তাহলে ভারতের স্বার্থও দুর্বল হয়ে পড়বে। ভারতের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী প্রায় 85 লক্ষ ভারতীয় নাগরিককে দেশে ফিরে আসতে হবে। ইউক্রেনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের চেষ্টা করছে ফ্রান্স। সাম্প্রতিক দেশটির তৎপরতা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ এমনটি দাবি করছে। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট শনিবারের এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের চিন্তা ভাবনায় অনেকটা এগিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখু। আগামী 18 থেকে 19 ডিসেম্বর আসন্ন ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে ইউক্রেনের শান্তিরক্ষীর ভূমিকায় ইউরোপীয় সৈন্য মোতায়েনের সম্ভাবনা উত্থাপন করবেন তিনি। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে এমনটি আশা করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। যদি শেষ পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় তবে ওই বাহিনী মোতায়েন করা হবে, কিন্তু তার আগেই বাহিনী প্রস্তুত রাখার প্রয়োজনীয়তা অনুভব করছেন সংশ্লিষ্টরা। এবার বিনোদনের সংবাদ। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক খবরে দাবি করেছে, নিউ ইয়র্কে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করেছে চঞ্চল চৌধুরীকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক খবরে দাবি করেছে, নিউ ইয়র্কে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করেছে চঞ্চল চৌধুরীকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এরপর একে একে হিন্দুস্তান টাইমস, নিউজ 18 সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে চঞ্চলের গৃহবন্দীর খবর প্রচার করে। এই বিষয়টি নিয়ে এবার একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন চঞ্চল। তিনি জানালেন, খবরটি মিথ্যা, এমন কোনো ঘটনাই তার সঙ্গে ঘটেনি। বুধবার সংবাদ প্রতিদিন অনলাইনে প্রকাশ করা হয় বিমান থেকে সেনার কবজায় বাংলাদেশ গৃহবন্দী জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখানে দাবি করা হয়, সপ্তাহ দুয়েক আগে ঢাকা থেকে নিউ ইয়র্কে যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল তার। বিমান ছাড়া কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনাবাহিনীর সদস্যরা বিমানে উঠে সরাসরি চঞ্চলের কাছে যান। প্রশ্ন করেন, আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? হতভম্ব চঞ্চল উত্তর দেন, কাজের সূত্রে নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি। এরপরে বিমান থেকে নামানো হয় অভিনেতাকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সেই খবরে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর তার ঘনিষ্ঠজনদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই ধারাবাহিকতায় গৃহবন্দী করা হয়েছে চঞ্চলকে। বাংলাদেশের সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কে পরিবর্তন এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তথ্য প্রচার করছে। এ কারণেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরেই। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাবেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন শুটিং সেটে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের জিন্দা পার্কে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরিফিন অমি। ফেসবুক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, আমাদের হাউস সুইটের একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাবেল, তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়েছে। এবার খেলাধুলার সংবাদ। দ্বিতীয় টি-20 ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ম্যাচেও জয়ের কাছাকাছি গিয়ে 11 রানে হারে পাকিস্তান। ফলে দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল প্রোটিওরা। সেঞ্চুরিয়নে টসে জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। সাইম আইয়ুবের 98 রানে ভর করে 206 রানের পুঁজি পায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে রিজা হেন্ড্রিক্স ও রাশি ভান্ডার ডুসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। 3 বল হাতে রেখেই 7 উইকেটের জয় তুলে নেয় প্রোটিওরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় 14 ডিসেম্বর। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ বললেন ডক্টর ইউনূস। এবং চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতা। ধন্যবাদ।